ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে 34তম পর্বে আপনারা হেডিং হিসেবে দেখতে পাচ্ছেন যে আমি শিরোনাম দিয়েছি যে বাউল আবুল সরকার সে কি একা, নাকি সে একটা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য, একটা সংঘবদ্ধ ষড়যন্ত্রের সে একটা অংশ। যদি আমার উপলব্ধি ভুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কি হবে। যদি আমার উপলব্ধি ভুল না হয়, তাহলে অবশ্যই সে একটা সংঘবদ্ধ ষড়যন্ত্রের অংশ। এই বাতিল গুলো ষড়যন্ত্র কিভাবে করে সেটা নিয়ে একটু কথা বলি। যেমন আমি মাঝে একটা বিষয় একটু জেনেছিলাম, একটু খবর পেয়েছিলাম, অর্থাৎ একজন ব্যক্তির কাছে বিষয়টা শুনেছিলাম, আমার কাছে বিষয়টাকে যথেষ্ট লজিক্যাল মনে হয়েছে। সেটা হলো, ইসলামের দুশমনেরা, মুসলমানের শত্রুরা একজন ব্যক্তির পিছনে ইনভেস্ট করে। একজন ব্যক্তির পিছনে 1 2 দিন 3 দিনের জন্য না, ওরা লং টাইমের জন্য, লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে। এমনকি একজন ব্যক্তিকে 20 বছর 30 বছর গরিব ফ্যামিলির থেকে মেধাবী দেখে তাকে তুলে নিয়ে আসার পরে তাকে পড়ালেখা শেখায়, তার চাকরি দেওয়া পর্যন্ত, যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু করে। করার পরে তাকে যখন উচ্চ পদস্থ কোনো একটা জায়গায় চাকরিতে বসায়, যেমন উদাহরণস্বরূপ তখন একজন ব্যক্তিকে বিটিআরসি তে বসালো। বিটিআরসি না, বিআরটিএ নাকি বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন যেটা আর কি। তা ওখানে বসানোর পরে ওই ব্যক্তিকে এরা বলল 30 বছর পর্যন্ত তার পিছনে এরকম ভাবে 3 কোটি টাকার মতো তার খরচ করা হয়ে গেছে। 30 বছরে তার কাছে কিছুই চায়নি। এবার বলতেছে, উদাহরণস্বরূপ চরমোনাই পীর সাহেব বা আল্লামা মামুনুল হক অথবা আমি হেদায়েতুল্লাহ ধরে নেন, এরকম কোন একজন ব্যক্তির 6 মাসের কল লিস্ট আর 6 মাসের লোকেশনটা আমাকে একটু পাঠাও। এখন এই ব্যক্তি কি তাকে ওটা না পাঠাতে পারবে? আর এই যে একজন ব্যক্তির 6 মাসের কল লিস্ট নিল, একজন উল্লেখযোগ্য ব্যক্তি, ধরে নেন সেনা প্রধানের নিল, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর নিল, স্বরাষ্ট্র উপদেষ্টার নিল, এবং তার 6 মাসের লোকেশন যখন নিবে, এর মধ্য দিয়ে মোটামুটি যতটুকু যা সাইজ করার সবকিছু কিন্তু তারা করে ফেলতে পারবে। আমরা জানি যে এই যে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের যে রায় হয়েছে, এখানে আবার যে অভিযুক্ত হয়েছে, এখানে ডিজিএফ এর সাবেক 5 জন মহাপরিচালক রয়েছে, তার একজন আবার বর্তমানে ভারতের কোলে উঠে বসে রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব যার হাতে ছিল সে এখন মোদির কোলে। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের আইডি কার্ড গুলো ভারত থেকে ছাপা হয়েছে। এই আবুল সরকার, এরা বাউল। বাউল এটা একটা আরবি শব্দ। বাউলুন, অক্ষ করলে বাউল, থামলে বাউল হয়। বাউল অর্থ পেশাব। সুতরাং যাদের নামটাই পেশাব, এদের থেকে ভালো কিছু তো এমনিতে আমরা আশা করতে পারি না। আর আমাদের বাংলায় যদিও আবুল বলে একজন মানুষকে বলদ তথা বোকা হিসেবে বোঝানো হয়, কিন্তু আসলে আবুল বলতে কোনো শব্দ হয় না। আরবি শব্দ আবুল, যখন এটা পরবর্তী শব্দের সঙ্গে লাগে তখন লাম উচ্চারণ হলে আবুল হয়, লাম উচ্চারণ না হলে যে অক্ষরের সঙ্গে লাগবে সেই অক্ষরের সঙ্গে, যে অক্ষরের সঙ্গে মিলবে সেই অক্ষর অনুযায়ী উচ্চারিত হয়। তা ওর নাম আবুল সরকার, আবুল পিতা, আবুল সরকার সরকারের বাপ, তো যার কারণে সরকার ওর কিছু করতে পারবে না। তা সরকারের বাপ যদি হয় একটা পেশাব, তাহলে সেই সরকারের অবস্থা কি? এছাড়া আমি আর কি বলতে পারি? আবার এই বিগত সরকারের আমলে নিয়মতান্ত্রিক ভাবে, নিয়মিত ভাবে, ধারাবাহিক ভাবে শেখ মুজিব এবং শেখ হাসিনার বন্দনা করে একের পরে এক গান গেয়ে গেছে, তাদের পক্ষে ভোট চেয়ে গেছে। সরকার পতন হয়েছে আজ প্রায় 1.5 বছর। এই দীর্ঘ সময়ের ভিতরে সে কিন্তু এমন কোনো কিছু করেনি যাতে রাষ্ট্র অস্থিতিশীল হয়। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা ঘনিয়ে আসছে, নির্বাচন ঘনিয়ে আসছে। বিগত আওয়ামী আমলের আওয়ামী দোসর এই আবুল সরকার
সে যে আওয়ামী লীগের টাকা খেয়ে বা আওয়ামী লীগের ইঙ্গিতে বা আওয়ামী লীগের লালিত একজন চক্রান্তের অংশ বা রয়ের লালিত, ভারতের রয়ের লালিত একটা চক্রান্তের অংশ হিসেবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই বক্তব্য দিয়েছে কিনা, এটা তাকে উপযুক্ত ভাবে রিমান্ডে নিলেই তখন জানা যাইতে পারে, কিন্তু উপযুক্ত ভাবে রিমান্ড আশা করি না, এটা আশা করতে পারি না। কারণ আবুল সরকার তো সরকারের বাপ, আবুল সরকার মানেই কিভাবে রিমান্ড দিবে ওকে? বরঞ্চ ও যদি রয়ের কোন এরকম ভাবে এজেন্ট হয়ে থাকে, রয়ের অংশ হয়ে থাকে, তাহলে তো ভারতের পক্ষ থেকে চূড়ান্ত চাপ আসবে। তবে দেশবাসীকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো, সর্বপ্রথম আমি একটা কথাকে আগে ক্লিয়ার করি যে আমরা কোন অবস্থাতে আইনকে হাতে তুলে নিতে চাই না। কোন অবস্থাতে আইনকে আমরা হাতে তুলে নিতে চাই না। কিন্তু আমার ঘরের ভিতরে, আমার উপস্থিতিতে, আমার যুবতী মেয়ে, আমার যুবতী কন্যা বা আমার স্ত্রীকে যদি কেউ ধর্ষণ করতে যায়, সেই মুহূর্তটায় আমি কি করব? থানায় ফোন দিব, পুলিশ আসবে, তাকে গ্রেফতার করবে, 15-20 বার হাজিরা দেওয়া লাগবে। এরপর ধর্ষণ করার আগেই তো আমি থানায় ফোন দিয়েছি, সে তো ধর্ষণ করে না, অ্যাটেম্প টু ধর্ষণের কারণে, অ্যাটেম্প টু রেপ, এই কারণে তার হয়তো বা 3 মাসের জেল হবে, সে রায়টা হবে 5 বছর 10 বছর পরে, যে এরপরে সে মুক্ত ভাবে আবার বাতাসে ঘুরে বেড়াবে। আর আমি এটা দেখবো একজন পিতা হিসেবে, একজন বড় ভাই হিসাবে, একজন স্বামী হিসাবে? এর নাম কি বিচার? এর নাম কি আইন? এর নাম কি মানবতা? এর নাম কি মনুষ্যত্ব? এর নাম কি পুরুষত্ব? না, বরঞ্চ ওই মুহূর্তটায় আমার পুরুষত্বের পরিচয় হবে আমি তাকে যে কোনো মূল্যে ঠেকাবো, বাধা দান করব, প্রতিরোধ করব। এবং এই প্রতিরোধ করতে যায় যদি সে মারাও যায়, তাতেও আমার কিচ্ছু আসে যায় না। আমি এরপরে যদি আমাকে কোন কুলাঙ্গার আইন, কোন শয়তানি আইন, কোন বদমাইশি আইন, কোন এরকম ধর্ষকদের তৈরি কোন আইন যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়, সে ফাঁসির কাস্টে আমি হাসতে হাসতে যাব। কিন্তু আমি আমার মেয়ের ইজ্জতকে, আমার বোনের ইজ্জতকে, আমার স্ত্রীর ইজ্জতকে আমি রক্ষা করব। এটাই আমার পুরুষতা, এটাই আমার আত্মমর্যাদা বোধ। তাহলে আমার বোনের ইজ্জত, আমার মায়ের ইজ্জত, আমার কন্যার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত, আমার আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সামনে এর কি মূল্য আছে? তাহলে আমার আল্লাহকে গালি দিবে, আমার রসুলকে গালি দিবে, আর আমি আইনের অপেক্ষা করব? এটা কেমন কথা? এটা কেমন বিচার? এটা কেমন মনুষ্যত্ব? এটা কেমন সুস্থ বিবেক? এরপরে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, আপনি বললেন যে আমরা ধর্মান্ধ। হ্যাঁ, আমরা ধর্মান্ধ, তবে আমরা মীর জাফরের বংশধর নই। মির্জা কোনো বংশ না, মীর হলো বংশ, জাফর হলো ওই ব্যক্তির নাম। তার নাম ছিল জাফর, সে মীর বংশ, সেখান থেকে মীর জাফর হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে কালের আবর্তনে বংশের নাম হচ্ছে মির্জা। আসলে মির্জা কোনো বংশের নাম না, মীর বংশের নাম। তো যাই হোক, ওই মীর বংশের লোক আমরা তো নই, আপনি সেই বংশের লোক। আমরা ইমান চোরা নই। আমরা এটাও বলি না যে আমি হিন্দুও না মুসলিমও না, আমি শিয়াল কুকুর, গরু ছাগল। আপনি হিন্দুও না মুসলিমও না, আপনি কোন ধর্মের অনুসারী না, তো গরু ছাগল ছাড়া আর কি? আপনার এই এক একটা বাক্য প্রতিটা মুহূর্তে বিএনপি কে কত পিছিয়ে দিচ্ছে, এটা টের পাচ্ছেন আপনি? কত পিছিয়ে দিচ্ছে। ওই 5-10 জন বাউলের ভোটে আপনারা ক্ষমতায় যাবেন এটা মনে করেন? এটা কখনো হবে না। এখনো সময় আছে। বিএনপি কে আমি বলবো যে এই অপদার্থ, এই বুড়া খাটাসটাকে আপনাদের দল থেকে বহিষ্কার করেন, আর আপনারা ভুল স্বীকার করেন। আর এনসিপি তারুণ্যের দল, তাদেরকে আমরা, একটা সফট কর্নার ছিল তাদের প্রতি আমাদের, কিন্তু তারা যে কাজটা করছে, এরপরে কোন মুসলিমের জন্য ওদেরকে সাপোর্ট করা কোনো অবস্থানে জায়েজ হবে না। আর রাষ্ট্রের কাছে বলতে চাই, যদি আপনারা রাষ্ট্রকে অস্থিতিশীল, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলা যুক্ত যদি দেখতে না চান, তাহলে আমাদেরকে এই আস্থাটা দেন যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করলে রাষ্ট্র তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিবে। এই আস্থাটুকু আমাদেরকে দেন, ইনশাআল্লাহ আমরা আইন হাতে তুলে নেব না, আমরা রাষ্ট্রের হাতে তাদেরকে তুলে দিব। কিন্তু যতদিন পর্যন্ত আস্থা দিতে না পারবেন,
কম বেশি আইন হাতে তুলে নেওয়া চলতেই থাকবে, সেটাকে আপনি মব জাস্টিস বলেন আর যাই বলেন না কেন, বলতে পারেন যে এটা চলতেই থাকবে, এটাই আমার ইমানের পরিচয় হবে, এটাই আমার ইমানের পরিচয়। সুতরাং আমি রাষ্ট্রের কাছে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি রাষ্ট্রকে সুশৃঙ্খল দেখতে চান, আপনারা যদি এটা চান যে আমরা আইন হাতে তুলে না আনি, তাহলে অবশ্যই আপনারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশা করি। এবং এই আশা করে, এবং বাউল আবুল সরকারের সে কোন সংঘবদ্ধ চক্রের আসলে কোনো সদস্য কিনা, রয়্যাল এজেন্ট কিনা, অথবা আওয়ামী লীগের লালিত কোনো কুকুর কিনা, এটা খুঁজে দেখার জন্য রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।